তারপর ওনার যোগ্য সহধর্মিণী এদেশের পরিবেশের কথা চিন্তা করে উনি কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন এবং তখন থেকে এই বৃক্ষমেলা প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রিয় নেত্রী এদেশের যে টুরিস্টের ইঞ্জিন ছিল সেটাকে বিদায় করে আমাদের ঢাকা শহরে কিন্তু নিঃশ্বাসের ব্যবস্থা করেছিলেন সিএনজি আন্দোলন দিয়ে পরিবেশ বন্ধ যুদ্ধ ঘোষণা করেছিলেন। আপনার নিশ্চয় মনে আছে সারা বাংলাদেশে ঘুরে তৎকালীন পরিবেশ মন্ত্রী প্লাস্টিক বা পাতলা পলিথিনকে ওই বাজার থেকে কিন্তু একেবারেই বলা চলে যে সরিয়ে ফেলেছিল সবাই। তো সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে আবার সংক্রমিত হচ্ছে। এখন আমাদের পরিবেশের অন্যতম ক্ষতির কারণ হচ্ছে পলিথিন। আমাদের শহরের যে পানিবদ্ধতা বা জলবদ্ধতা, এটা মূল কারণ হচ্ছে পলিথিন দিয়ে বা এই যে ময়লা দিয়ে ব্লক হয়ে যাওয়া। এটার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের প্রিয় তারেক রহমান সাহেব বছর যে ঘোষণা দিয়েছেন উনি গত আমি যে কথা বলছিলাম যে বর্তমান যে পরিকল্পনা এটা কিন্তু গতানুগতিক বৃক্ষরোপণ নয়। ইতিমধ্যে আমাদের মঞ্জু ভাই বলেছেন যে আসলে প্রত্যেক কাছে নাম দেওয়া হচ্ছে। আমাদের 13ই জুন যে বৃক্ষরোপণ করেছিলাম দুলহাজারাতে, ওখানে কিন্তু উনি ভিডিও কলতে দেখেছেন যে ওই 2180 টাকার কি অবস্থা। এবং আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে আমরা 2রা জুলাই পর্যন্ত প্রায় 1,70,00,000 বৃক্ষ আমরা রোপণ করেছি। বন বিভাগ, আমাদের কৃষি মন্ত্রণালয়, আমাদের পরিবেশ মন্ত্রণালয়, আরো যে কৃষি উন্নয়ন বন শিল্প অন্যান্য সংস্থা আছে, তারপর রোডস অ্যান্ড হাইওয়ে, তারপরে শিক্ষা বিভাগ, সকল বিভাগ কিন্তু বৃক্ষরোপণ করেছে। আমাদের যে হিসাব আসছে তাতে দেখা যাচ্ছে 1,70,00,000 শুধুমাত্র 2রা জুলাই পর্যন্ত। আজকে তো 11ই জুলাই, আমরা আশা করছি প্রায় 2 কোটির উপরে লাগানো হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু আমরা চাই ডিসেম্বরে গিয়ে এই সংখ্যাটা আমরা পুনর্বিচার করতে, যে কতগুলো আমাদের আছে। প্রয়োজন হলে আমরা 25 কোটি না, আমরা 32 কোটি লাগাবো, কিন্তু 5 বছর পর যাওয়ার আগে আমরা 25 কোটি গাছ রেখে দিতে চাই। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। তো আমি যারা এখানে আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা উপকূলের মানুষ। সিডোর, আইলা, আমপান, বুলবুল, অসংখ্য ঘূর্ণিঝড় আমাদেরকে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করছে। আমাদের এই পরিবেশটা কিন্তু অনেকটা বিপন্ন। এখানে আমাদের একমাত্র কাজ হচ্ছে এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের পরিবেশটাকে একটু উন্নত করা। আবার মনে করছে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি লন্ডনে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে, প্রথম যেদিন আমাকে ডাকলেন উনি গুলশান অফিসে, উনি বললেন আমি বৃক্ষরোপণ করবো 2টো কারণে। একটা হচ্ছে তাপমাত্রা কমিয়ে আনা, আরেকটা হচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ানো। তো আপনাদেরকে সারা দেশ জুড়ে ম্যাপিং করতে হবে, সমতলে, পাহাড়ে, উপকূলে, স্কুল কলেজে, রাস্তার পাশে কোথায় কোন গাছ লাগানো যায়। কারণ কৃষক নিশ্চয় অন্য গাছ লাগাবে না, উনি একটা ফলজ গাছ লাগাবে। আবার স্কুলে আমাদের শোভাবর্ধনকারী গাছ লাগাতে হবে। আমাদের ফলজ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী সর্ব ধরনের গাছ লাগাচ্ছি আমরা। আবার অর্থকারী গাছ আছে, আমাদের পাহাড়ের আবার বাগান আছে। তো আমরা সবকিছু মিলে একটা ম্যাপিং করেছি। আমরা চাই সকলের অংশগ্রহণে এই যে আমাদের যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, ফ্ল্যাগশিপ প্রজেক্ট, এটাকে আমরা সাকসেসফুল করতে যে কোনো মূল্যে। আমরা ইতিমধ্যে আমরা প্ল্যান করেছি বন বিভাগ থেকে আমরা 2 কোটি মতো ম্যানগ্রোভ টাইপের কেওড়া গাছ লাগাবো। কারণ আমাদের অসংখ্য চর আছে, সেখানে লাগানোর সুযোগ আছে। এবং এর মধ্যে দিয়ে আমাদের যে কার্বন ট্রেডিং ইন্টারন্যাশনাল যে বাণিজ্য চলছে সেখানে অংশগ্রহণের সুযোগ হবে। এবং আমরা প্রথমবারের মতো এটা রেজিস্ট্রি করার আমরা সমস্ত আয়োজন সম্পন্ন করেছি। খুব অল্প সময়ের ভিতরে আমাদের সার্ভে হয়ে গেলে আমরা এটা করবো। এতদিন আমরা থার্ড পার্টির মাধ্যমে করেছি, এখন আমরা সরাসরি নিজেরা করার জন্য উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর গাইডলাইন নিয়ে আমরা কাজ করছি, পাশাপাশি অন্য সমস্ত সেক্টরের যেগুলো আছে সেগুলো আমরা কাজ করছি। তো মূলত আমাদের এই যে গাছ লাগানোর যে প্রকল্প, এটাকে সফল করতে হলে গণমানুষের সমর্থন বা সহযোগিতা খুবই দরকার। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বৃক্ষরোপণ অভিযান শুরু করেন ওদিন একটা কথা বলেছিলেন যে আমাদের সন্তানদের বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা সবাই একটা করে গাছ লাগাই।
গত পরশু যখন উনি আমাদের বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা পরিবেশ মেলা উদ্বোধন করছিলেন, তখন উনি আরেকটা কথা বলেছেন যে প্রতিটি সন্তান জন্মের সাথে সাথে আমরা একটা করে গাছ লাগবো, তাহলে গাছটা বড় হবে, সন্তানও বড় হবে, এবং তার প্রতি একটা পরিবেশের কমিটমেন্ট থাকবে। আর আমরা মনে করি একটা জিনিস যে আমরা মুসলমান যারা আছি, আমরা মনে করি সৎকার জারিয়া, আমি চলে যাবো কিন্তু আমার যে ইনকাম সেটা কিন্তু অব্যাহত থাকবে। সবাই ভুলে গেল, গাছ কিন্তু আপনাকে ভুলে যাবে না। একটা ফল যদি পাখিরা খায় সেটাও কিন্তু আপনি সৎকার জারিয়া হিসেবে পাচ্ছেন। আমি আমি বাজারে গেছিলাম, ওখানে একটা হাদিসে দেখলাম, এটা আমরা আগে জানি, ওটি লেখা আছে ওনার ওই হাদিসে এখানে, যে যদি কেউ একটা প্রাণীও খায় একটা ফল, আপনি না থাকেন, তাহলে সেটার কিন্তু আপনার রিওয়ার্ডটা আপনি পাচ্ছেন। তো এই যে পুরস্কার পাওয়ার যে ব্যবস্থা, সার্বজনীন ব্যবস্থা, এটা কিন্তু আর কোথাও নাই। আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা যদি গাছ লাগাই, তাহলে কিন্তু গাছ আমাদের পরম বন্ধু, এবং এটা আমাদের একদিকে অর্থকরী ফসল, অন্যদিকে আমাদের পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য খুবই জরুরি। একটা নিম গাছ, পরিমিত নিম গাছ প্রায় 1 টন এসির সমান কাজ করে, এবং একটা নিম গাছ থাকলে ওই বাড়িতে অনেক সময় ডাক্তার লাগে না। আমি আজকে সকালে বাগানিতে বলেছি, ওখানে আমাদের পরিবেশ মেলা বা এই বৃক্ষমেলা উদ্যোগগুলোকে, যে আমার ছোটবেলায় তখন ক্লাস 3-তে পড়তাম, আমার 3টা আঙুল একসঙ্গে কেটে গিয়েছিল বাদাম কেটে গিয়ে, কার বাদাম দিয়ে। আমার মা যশোরের মতো দিয়ে তখন বেঁধে দিয়েছিল, কোনো ডাক্তার কাছে যাওয়া লাগেনি, কীটনাশ লাগেনি, কিছুই লাগেনি। আলহামদুলিল্লাহ আঙ্গুল বাঁকা হয়ে গেছে, কিন্তু ওটা কিন্তু ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। এই যে গাছের যে উপকারিতা, রসুল্লাহটা আমাদের ছোটবেলায় দেখছি দাদির তখন ওই যে আকুঞ্জি পাতা নিয়ে আসতো, এটা গরম করে ফ্যাট দিত, ব্যথা ভালো হয়ে যেত, মাঠের ব্যথা চলে যেত। নিম পাতাও অনেক উপকারী ছিল, শরীরে চুলকানি হলে এই হলে এখানে নিম পাতা রস, এখন এটাকে অনেকটা মানে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে। আবার আমাদের এই যে সজনে ডাঁটা, সজনে পাতা, এটাও কিন্তু এখন মারাত্মক ডিমান্ড। তো গাছ কিন্তু আমাদের জন্য একটা বিরাট জায়গা। আমাদের সত্যিকার অর্থে গাছগুলো সঠিকভাবে রোপণ করতে পারি। আমাদের দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে আমি দেখি আমাদের এই যে কি বলে পচা আছে, ওই পচা লাগায়। আপনি যদি পচা না লাগায়, ওখানে যদি আপনি সজনে গাছ লাগান, তাহলে দেখা যাচ্ছে সজনে কিন্তু আপনার প্রোটেকশনও দিবে, আবার ফলও কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু প্রত্যেক বাড়ির যে সাইডে যে বেড়া দেওয়া হয়, যেটা ওখানে সজনে গাছের ডাল লাগানোর একটা কিন্তু প্রক্রিয়া এখন শুরু হয়েছে কিন্তু, এবং কিছু এনজিও ব্র্যান্ডিংও করতেছে কিন্তু। তো আমি আসলে কথা খুব বেশি বাড়াবো না, কারণ আমি অনেক ভালো বক্তা না, আমি কাজের মানুষ, কাজ করতে পছন্দ করি, যতটুকু পারি আমি চেষ্টা করি কাজ করার জন্য। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, আমাদের সাথে, আমাদের সন্তানদের সাথে, আমাদের আগামী প্রজন্মের সাথে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, এবং সর্বোপরি আমাদের যে দায়িত্ব সেটা পালন করার জন্য। মাঝে কিন্তু আমি আমার মন্ত্রণালয় থেকে দেশের বাইরে গিয়েছিলাম, জার্মানিতে এবং উজবেকিস্তান। আমাদের যে উদ্যোগগুলো, বিশ্ব সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ কিন্তু প্রশংসা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন। এটা হয়তো বলা হয় ন্যাচারাল বেসড সলিউশন, অর্থাৎ প্রকৃতি নির্ভর সমাধান। আমাদের এই খাল খনন কর্মসূচি, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, আমাদের এই যে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার এনার্জি যে কর্মসূচি, আমাদের এই যে ইলেকট্রিক বাস আনার কর্মসূচি, প্রত্যেকটা জিনিসটা কিন্তু সবাই কিন্তু প্রশংসা করছে। এবং আমাদের যে জায়গাটা সেটা কিন্তু আমরা পরিষ্কার করতে পারছি যে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু তোমরা যে দূষণ করছো তার দায় আমরা নিতে পারি না। কারণ জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা বন্যা, খরা, বৃষ্টি, অনাবৃষ্টি, এই যে প্রতি বছর 50 লক্ষ মতো মানুষ কিন্তু বাস্তব হচ্ছে আকস্মিক বন্যার কারণে, নদী ভাঙনের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে, এইসব কারণে কিন্তু। তো আমাদের কিন্তু এগুলো আমরা বিশ্ব সম্প্রদায়কে জানাচ্ছি, তারাও কিন্তু আমাদের কিন্তু জরিমানা দিচ্ছে। এবছর আমরা প্রায় $26 মিলিয়ন মতো জরিমানা আদায় করেছি। এটা কোনো সাহায্য না, কিন্তু জরিমানা। তারা যে রিসার্চ করতে কার্বন ডাইঅক্সাইড দূষণ করছে তার জন্য। কিন্তু আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে আমরা জরিমানা আরো বেশি আদায় করতে পারবো। আমরা বলবো যে আমাদের পার্ট আমরা করছি, সুতরাং তোমরা যেটা করছে সেটা তোমাদের দায়বদ্ধতা দিতে হবে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি এতটুকু বলবো যে আমি এই জনপদের মানুষ। আমি মনে করি আমরা অনেক বেশি ক্লাইমেট ভিক্টিম বা জলবায়ু পরিবর্তনের শিকার, আমাদের দায়বদ্ধতা অনেক বেশি।
আর বিশেষ করে আমাদের খুলনা মহানগরী অত্যন্ত এই একটা বলা চলে যে একটা বিউটিফুল মহানগরী ছিল, এখন জলবদ্ধতা দেখা যাচ্ছে প্রতিনিয়ত। আমি মঞ্জুবার যে একটা ভিডিও দেখি, উনি রাস্তাঘাটে পানিতে স্টাক আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ উনি আগাতে পারছেন না। তো আমি সবাইকে বলবো, এটার জন্য কিন্তু আমাদের সচেতনতা বাড়াতে হবে। আমাদের কিছু কিছু ভালো প্র্যাকটিস করতে হবে সন্তানদের জন্য। যেমন আমরা ডাস্টবিন ইউজ কম করি, যত্রতত্র মালা ফেলছি, এটাকে আমাদেরকে বাড়াতে হবে। আমাদের সন্তানদের স্কুলে কিছু কিছু প্রশিক্ষণ দিতে হবে, পরিবেশকে সচেতন করতে হবে, তাদের পরিচ্ছন্নতা করাতে হবে। আমাদের মন্ত্রণালয়ে আমাদের প্রধানমন্ত্রী একটা ক্যাবিনেট নিয়ে আমাদের বলেছিল যে প্রত্যেকটা ছেলে মেয়েকে ক্লাস 2 থেকে 5 পর্যন্ত শিখাতে হবে কিভাবে বাথরুম ব্যবহার করতে হয়, এবং স্কুলে ছেলে এবং মেয়েদের টয়লেট আলাদা থাকতে হবে এবং হাইজেনিক থাকতে হবে। কারণ আমাদের যে সমস্যাগুলো এগুলো কিন্তু এখান থেকে আসতেছে। যাই হোক, আদান হচ্ছে, আবার কোথাও কোথাও নামাজ হচ্ছে, আমি কথা বাড়াবো না। আমি আপনাদের আজকের যে অনুষ্ঠান, এই বৃষ্টির ভিতর সবাই আসছেন, আমাদের সম্মানিত মেহমানবৃন্দ সবাই আসছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের একজন মানুষ হিসেবে বলবো যে আমাদের মন্ত্রণালয় এই পরিবেশকে নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা যে কোনো মূল্যে এই খুলনা সিটিকে আমরা একটা গ্রিন সিটিতে রূপ দিতে চাই। যেহেতু আমার এটা বিভাগীয় শহর, আমি এই জনপদের মানুষ, এবং এই ব্যাপারে আমি মঞ্জুরের সাথে কথা বলেছি। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল যারা প্লেয়ার আছে তাদের মাধ্যমে এখানে বনায়ন করবো। আপনারা শুধু কোথায় কত জায়গা আছে আমাদেরকে বলবেন, আমরা সেখানে আমরা গাছ লাগানোর ব্যবস্থা করবো, এবং গাছের পরিচর্যা, রক্ষণাবেক্ষণ সবই তারা করবে। কিন্তু গাছ জায়গাটা আপনাদেরকে ঠিক করে দিতে হবে যে কোন কোন জায়গায় গাছ লাগাতে হবে। আর পাশাপাশি আমার বন্ধুদেরকে বলবো যে আপনারাও শনাক্ত করেন যে কোন কোন জায়গায় কতটুকু গাছ লাগানো যেতে পারে, কোন প্রজাতির গাছ লাগানো যেতে পারে। আপনাদেরকে তালিকা দেন, আপনাদের সহযোগিতা করেন। আমাদের অসংখ্য এনজিও আছে, ইন্টারন্যাশনাল এনজিও, লোকাল এনজিও, সবাই আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। আশা করব আপনাদের সবার সহযোগিতায় এইটা একটি সুন্দর সুজলা সুফলা জনপদে পরিণত হবে, সেই প্রত্যাশা আমি